গোলাভরা ধানের ন্যায় গোলাভরা রাজস্ব আর সমৃদ্ধ বাংলাদেশ এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির যে রূপরেখা বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে তা অর্জনের মূল ভিত্তি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আহরিত রাজস্ব। মাননীয় প্রধানমন্ত্রী, রাজস্ব আহরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধান কর্মকৌশলী হচ্ছে মাঠ পর্যায়ে রাজস্ব আহরণকারীদের সুদৃঢ় মনোবল। গত বছর থেকে আমাদের প্রকৃত যেই চিত্রটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ভেতর একটা ভীতিকর এবং অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছিল। একটা কথা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে কারো বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেওয়া হবে না, যাতে আমরা নির্ভয়ে কাজ করতে পারি। বাস্তবে সেটা হয়নি। কি হলো, আমরা কাজে ফিরে গেলাম, কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট লট অফিসার্স যাদের আমরা বলি, সেই দক্ষ এবং যোগ্য অফিসারদের একটা বড় অংশকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হলো। পদোন্নতি বঞ্চিত করা হলো, তাদেরকে সাময়িক বরখাস্ত করা হলো, বিভিন্ন মেয়াদের দণ্ড দেয়া হলো এবং দুদকে নাম প্রেরণ করা হলো। এবং দুদকে আমাদের যেসব অফিসারদের নাম প্রেরণ করা হয়েছে আমরা শুরু থেকেই জানি দে আর সো গুড অ্যান্ড তার ইন্টিগ্রিটি লেভেল কত ভালো। এই ঘটনার পর থেকে সব জায়গাতে একটা ভীতি, আচ্ছা আমি কাজ করব, আমাকে আমার সিনিয়র সাপোর্ট দিবে তো, না আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টাতে কিন্তু একটা জাস্ট সম্পূর্ণ একটা তুবড়ে পড়া, রাজস্বের তুবড়ে পড়া অবস্থার সৃষ্টি হয়। এখন এই সকল যোগ্য যে অফিসাররা আছে তাদের স্যার দ্বন্দ্ব বহাল রেখে তাদের কাছ থেকে যে রাজস্ব আদায়ের আলটিমেট পোটেনশিয়ালিটি, এটা তো স্যার রাজস্ব বোর্ড পাচ্ছে না। এতে কে বঞ্চিত হয়েছে? সে বঞ্চিত হচ্ছে আমার দেশ। আমরা দেশ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আমরা দেশের তরে কাজ করি, আমরা কখনোই স্যার নিজেদেরকে 9টা 5টার মধ্যে সীমাবদ্ধ রাখি না। আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখতে আমাদের কাস্টম হাউসগুলো, শুল্ক স্টেশনগুলো অলমোস্ট 24 ঘন্টায় কাজ করে। করোনাকালীন সময়ে কিন্তু স্যার আমরা প্রমাণ করেছি যে আমরা মৃত্যুকে ভয় করি না রাজস্ব আদায় করতে। আমরা দেশের তরে আমাদের জীবনকে তুচ্ছ জ্ঞান করি এবং ওই সময় দায়িত্বরত অবস্থায় আমাদের অনেক অফিসার স্যার মারা গিয়েছেন। আমরা স্যার অঙ্গীকার করতে চাই যে আমরা 6,04,000 কোটি টাকার যে রাজস্ব লক্ষ্যমাত্রা আমাদেরকে দেয়া হয়েছে আমরা স্যার সেটা অর্জন করে দেখাবো। একটি ঘটনা ঘটেছে, এটা আমরা সবাই জানি। আমাদের সরকারের যেটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, আমি অতীতে পিছনে যেতে চাই না, সামনে যেতে চাই আমি। আপনি যেটা বক্তব্যটা যেটা বিষয়টা তুলে ধরলেন, এটাকে যদি কিছুটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর আমি চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে দেখুন, সমস্যা তো থাকবেই। একটি দেশে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রি বা বিভিন্ন ডিপার্টমেন্টস আছে। স্বাভাবিকভাবে আমরা যেহেতু মানুষ, আমাদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকবেই। গভর্নমেন্টও বিভিন্ন রকম পলিসি নিবে এবং পলিসিগুলা কম বেশি সবার স্বার্থ বিবেচনা করেই নিবে। তো এখন এই পুরো বিষয়টাকে যদি আমরা কিছুটা এইভাবে চিন্তা করার চেষ্টা করি, দেখুন একটি সংসারের মতন, পুরো দেশটা একটি ফ্যামিলির মতন, সংসারের মতন। ফ্যামিলিতেও বিভিন্ন সদস্য থাকেন। এখন ফ্যামিলিতে বাবা মা মূল দুটি ক্যারেক্টার। আমরা যদি এভাবে চিন্তা করি, সমস্যা ওনাদেরও থাকে, সুবিধা অসুবিধা ওনারও থাকে, কিন্তু ওনারা যদি স্ট্রাইক করে বসে তাহলে কি সংসার চলবে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা গভর্নমেন্টের একটা রিজ পন্থন বা হার থাক, যে কয়টিকে বুঝায়। রেভিনিউ ডিপার্টমেন্ট এরকম আপনাদের সমস্যা ছিল, আপনারা রেইজ করেছেন। তবে যেহেতু আমি বললাম যে আমরা সকলকে নিয়ে এগোতে চাই, যেটি অতীতে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে এবং আমরা চাই সকলকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন তাদেরকে আরও বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে
দেশের জন্য আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন, এবং সেই কারণে যেই পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা।